on the stage. মন্দিতে চাই সিরিয়ালে তিতির। নাও ভোকাল। নমস্কার, কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছি না, একটু জোরে। কেমন আছেন? বাহ, অর্ধেক ভালো, তাই তো? এই অর্ধেক ভালোতে আমি শীতকালে সবার আওয়াজটা একটু চেপে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, তুমি কেমন আছো? ওরাও প্রশ্ন করছে। আমি খুব ভালো আছি। এখানে এসে আরো ভালো হয়ে গেছি, কারণ এত মানুষকে একসাথে সামনে দেখতে পেয়ে আমার সত্যি মানে যতবার আমি মানুষজনদের সামনে দেখতে পাই আমার খুব ভালো লাগে। কারণ শুটিং করি তো আমরা সারাদিন, তো নিজেদের চেনা লোকজনকেই সারাদিন দেখি। এবার যাদের সাথে মানে যারা আমাদেরকে প্রতিদিন দেখে তাদের সাথে দেখা হলে আমার আরো ভালো লাগে। তো আমি আরো ভালো আছি এখন। একদম একদম। আর একবার একটু বলে দিন আপনারা কেমন আছেন। আর একবার জিজ্ঞেস করে এবার পাক্কা, এবার একদম সত্যিকারের বলবে। সত্যিকারের সবাই মিলে কেমন আছেন? কেন ভালো নেই কেন? হ্যাঁ হ্যাঁ, কি দাবি? ও ভাই, ওকে একটু ওষুধ দাও ভালো থাকার। হ্যাঁ চলো, আমরা তিতির হ্যাঁ। এই ডান দিকে যারা দাঁড়িয়ে আছে এরা হ্যাঁ। হচ্ছে তোমার সব থেকে বড় ফ্যান, ঠিক বলছি তো? আচ্ছা। ঠিক তো? হ্যালো। এবার পুরো প্রোগ্রাম আমি প্রায় 4-5 ঘন্টা অনুষ্ঠান করছি। হ্যাঁ। এই পুরো প্রোগ্রাম ওই আন্টির গালে হাত ছিল, উনি গান হচ্ছে মানে ডান্স নাম্বার, উনি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমি জিজ্ঞেস করলাম কেন, বলছে তিতির আসবে তারপর হাসবে। এবার হাসিটা দেখো। আমি চলে এসেছি। একদমই টিভির পর্দা থেকে সরাসরি সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার মঞ্চে সেই মন দিতে চাই সিরিয়ালের তিতির। আচ্ছা তিতির, কি শুনবো, কি দিয়ে আমরা শুরু করব? আমরা একটা গান দিয়ে শুরু করি। क्या बात। কিন্তু আমার সবাইকে একটা কথা বলার, আমি এতক্ষণ শুনছিলাম আমার আগে যিনি ছিলেন তিনি খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। তিনি পেশায়ও একজন গায়ক, আমি তো পেশায় গায়িকা নই। তাই আপনাদের সকলের থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নেব যদি আমার কিছু ভুল ত্রুটি হয়, তাহলে আপনাদের নিজের বাড়ির মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন, কেমন? আমি একটা গান গাইছি, তারপর কথা বলা শুরু করছি সবার সাথে। একদমই। চলো, গায়িকা নয় কিন্তু নায়িকা, কি সুন্দর দেখতে। শুনতে পাইনি। আসুন একটা গান শুনবো, তারপর কথা বলবো তিতিরের সাথে। আপনি এখনো গালে হাত দিয়ে রেখেছেন? গালে হাত দেবেন না, বড় কষ্ট লাগে, আপনাদের দেখে দুঃখ ভাই। আসুন গান শুনবো তিতির। আর বলে রাখি আগামীকাল সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, আপনারা সকাল 9টা থেকে সবাই মিলে আসবেন। এখন আপনাদের সেই একেবারে অতি পরিচিত টিভির পর্দায় যাকে রোজ দেখেন, গল্প করবো ওর সাথে, ডায়লগও শুনবো, আর শুনবো ওর হিরোর কথা। সব কিছু হবে আজকে এই মঞ্চে, সবে তো এলো। আসুন তিতিরের একটা গান শুনবো আমরা। একটা হাততালি হবে সবাই মিলে। অর্ধেক লোক হাততালি দিচ্ছে আর অর্ধেক লোক ভিডিও করছে। টিভির পর্দায় এত একটা দেখে হয়েছে ফোন, সবার হাতে আজকাল দেখি সব সময় ফোন। হ্যাঁ। না, আমার হাতেও ফোন থাকে, কিন্তু ফোনটা তো থাকেই হ্যাঁ। সব সময়। এখন সামনাসামনি দেখা হয়েছে, একটু সামনাসামনি কথা বলুন না, ফোনটা তো। হ্যাঁ, সামনাসামনি একটু কথাবার্তা হোক। এই দিদিভাই যে বলছে, এই অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে। কি প্রশ্ন? বলছে সিরিয়ালে তিতির সবাই জানে, হ্যাঁ, কিন্তু তোমার আসল নাম কি? আসল নাম কি? আসল নাম কি আপনারা কেউ জানেন? আমার আসল নাম কি? না। কেউ জানে না। আপনারা জানেন? আপনারা? হ্যাঁ হ্যাঁ, কেউ জানে না। কেউ জানে না? এ কি, যদি না বলি কি হবে? এই রে, যদি না বলে তাহলে কি হবে? একটু মন খারাপ হবে। আমার নাম অরুণিমা। অরুণিমা, আরে বাস, এটাও তো খুব সুন্দর নাম। আচ্ছা, Thank you. আমি এরপর যে প্রশ্নটা করব এখান থেকে এলো সেটাও আমি বলবো, হ্যাঁ। কিন্তু ভয় লাগছে জিজ্ঞেস করতে।
কেন কি? এর আগেও জিজ্ঞেস করেছিলাম, মেঘ এসেছিল বুঝলি, হ্যাঁ। তা মেঘ আসার পর ওকে জিজ্ঞেস করেছিলাম, ও আমাকে কি সুন্দর করে মানে প্রশ্নটা উত্তর দিল না, সেজন্য আবার একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করবো। কি করবো? প্রশ্ন? হ্যাঁ, একটু দূরে যাই, যদি মারে। সিরিয়াল টিরিয়াল করে তো, সেলিব্রিটি। বলছি তোমার বয়ফ্রেন্ড আছে? এই প্রশ্নটা কে করেছে, তুমি? না 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 না, এই আমার এই পাশের ছেলেগুলো। তাদেরকে জিজ্ঞেস করো তাদের গার্লফ্রেন্ড আছে কিনা, যদি তারা উত্তর দেয় তাহলে আমি উত্তর দেবো। যা আবার ফেল। এই তোমরা এত বুদ্ধিমান কি করে হও, এই সরি বুদ্ধিমতী কি করে হও? বুদ্ধিমতী কোথায়? আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি পাল্টা প্রশ্ন করব না? ও তো উত্তর দেবে না। না, যা যদি না দিই উত্তর কি হবে? ফেল ফেল ফেল। আচ্ছা এবার, হ্যাঁ আচ্ছা, আমরা একটা সম্বর্ধনা অনুষ্ঠান অবশ্যই, রাখবো। অবশ্যই। আর মঞ্চে আসবে আমাদের এই মেলার রূপকার, সুযোগ্য পুত্র মঞ্চে আসবে, তোমাকে এবার সম্বর্ধিত করবে। আসবে সার্থক মিত্র। একবার সার্থকের জন্য হাততালি হবে। আমাদের এই মেলার রূপকার সুরজিৎ মিত্র মহাশয়ের সুযোগ্য পুত্র সার্থক মিত্র মহাশয়। মহাশয় নাও, এখনো ইয়াং। তো সার্থককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সার্থক, থ্যাংক ইউ। এবার একটু সিরিয়াস প্রশ্নে আসি। ওগুলো না হয় আমি বুঝতে পেরেছি, একদম, তুমি একদম। আমাকে ফেল করিয়ে দিয়েছো। এবার আমি পাশ করব। হুম। আমার প্রথম প্রশ্ন, এই জীবন মানে অভিনয় জীবন, এটা এই স্টেজে পৌঁছানো খুব সহজ ব্যাপার নয়, আমি যতদূর শুনেছি। কারণ টলিউড, সেখানে অনেক অনেক শিল্পীরা তারা চেষ্টা করে যাচ্ছেন, প্রতিদিন চেষ্টা করছেন, সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। তো এই সুযোগটা কিভাবে, বা সেই স্ট্রাগল পিরিয়ডটা কিভাবে, মানে কিভাবে প্রথম অভিনয়ে আসা, এবং প্রথম সিরিয়াল বা প্রথম কাজ কি, এবং সেই সুযোগটা কিভাবে, যদি আমরা জানতাম। আমার অভিনয় জগতে আসাটা মানে সবারই মোরলেস, যে কোনো জগতেই তারা যখন কাজ করে সেটা আসা খুব সাডেনলি হয় বেশিরভাগ সময়। আমারও খুব সাডেনলি আসা। আমি ছোটবেলায় খুব চুপচাপ ছিলাম, আমি কারোর সাথে মিশতাম না। তখন আমার মা বাবা আমাকে একটি থিয়েটার ওয়ার্কশপে ভর্তি করান, নান্দিকার। সেইখান থেকে আমার প্রথম অভিনয় করা শুরু। তখন আমি মানুষজনের সাথে মিশতে শিখি, আমি কথা বলতে শিখি। তারপর আস্তে আস্তে নান্দিকারে অভিনয় করতে করতেই আমার প্রথম কাজের সুযোগ আসে বেলা শেষে একটি সিনেমা। তখন আমি বেশ অনেকটাই ছোট। সেটা আমার প্রথম ক্যামেরার সামনে কাজ। কিন্তু তারপর তুমি যেটা বললে স্ট্রাগল পিরিয়ড, সেই স্ট্রাগলটা বোধহয় মানে আমাদের এই স্টেজে পৌঁছানো বা কিছু, মানে আমি খুব একটা বিশ্বাস করি না যে মানে কোনো স্টেজ আছে লাইফের। আমরা সবাই কোনো একটা লক্ষ্যের পথে এগিয়ে চলেছি, মানে আমাদের সবার নিজস্ব নিজস্ব কিছু কাজ আছে বলেই আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি। তো আমরা সবাই সেই লক্ষ্যের দিকে এগোচ্ছি, আর এই সব কিছু মানে জীবনের যাত্রাপথে হতেই থাকে। সুতরাং এই জায়গাটাতে এসে আমার মানে সত্যি অর্থে খুব একটা মানে মেটেরিয়ালিস্টিক কষ্ট খুব একটা কিছু করতে হয়নি, স্ট্রাগলও খুব একটা কিছু করতে হয়নি। পরপর মানে আমি পড়াশোনা করেছি, তার সঙ্গে কাজ করেছি, তারপর অডিশনের খবর এসছে, আমি অডিশন দিয়েছি, কাজ করেছি, অডিশন দিয়েছি, কাজ করেছি, এরকমভাবেই ঘটেছে। আর আমার সিরিয়ালে আসা যদি জিজ্ঞেস করো, তাহলে আমার ইচ্ছে মানে খুব একটা ছিল না সিরিয়ালে আসার। কারণ আমি পড়াশোনা করছিলাম। এবার সিরিয়ালে আসতে গেলে মানে সিরিয়ালে অভিনয় করতে গেলে তোমাকে রোজ মানে নিজের ডেটটা ওদেরকে দিয়ে দিতে হয়, তো নিজের জীবনের জন্য খুব একটা সময় থাকে না। তো সেইটা নিয়ে আমি খুব একটা শিওর ছিলাম না। কিন্তু তারপর যখন আমার প্রথম সিরিয়ালের অফার আমার কাছে আসে, আয়তবে সহচরী, যেখানে বরফি বলে একটি চরিত্র করতাম আমি, চরিত্রটা এতটাই সুন্দর একটা চরিত্র ছিল। তারপর আস্তে আস্তে মনে হলো যে এটাও একবার এক্সপ্লোর করে দেখা যাক। নাটক হয়েছে, সিনেমা হয়েছে, ওয়েব সিরিজ হয়েছে, মিউজিক ভিডিও হয়েছে, এবার সিরিয়ালটাও আরেকটা পথে কাজ করে দেখা যাক। এবং মানে আমি এখন দাঁড়িয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে সিরিয়াল হচ্ছে সব থেকে মানুষের কাছে পৌঁছানোর সব থেকে ইজি একটা মাধ্যম। কারণ তুমি প্রতিদিন মানুষের ঘরে পৌঁছে যাচ্ছ। সিনেমা হয়তো মানুষ একবার দেখছে, সিরিয়াল রোজ দেখছে। তাই মানে আমার এখন মনে হয় যে মানুষের কাছাকাছি থাকতে পারছি, আমার সবার সাথে প্রতিদিন দেখা হচ্ছে। তাই আমি গ্রেটফুল টু। তার মানে ওয়েব সিরিজ আমরা দেখেছি,
দেখেছি, সিনেমাও দেখেছি, মানে সিনেমাতেও কাজ করেছো, এখন সিরিয়ালও করছো। তিনটের মধ্যে সব থেকে বেস্ট, একটা প্রশ্ন হচ্ছে বেস্ট কোনটা, আর একটা প্রশ্ন কঠিন, মানে তোমার কাছে কঠিন। কঠিন তো কিছু নয়, অভিনেত্রী যখন হয়ে গেছো এখন সব কিছু ফেস করতে হচ্ছে, কিন্তু মনে হয় তোমার কাছে যে এটা বোধহয় একটু কঠিন, থিয়েটার, ওয়েব সিরিজ, সিনেমা না সিরিয়াল? কঠিন বলতে বেস্ট যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো আমি অভিনয় করতে ভালোবাসি, আমি অভিনয় করতে চাই। এইটা অনেকে তো মানে নিজের শখ আর পেশাকে এক করতে পারে না, তাই আমার শখ আর পেশাটা এক হয়ে গেছে বলে আমি নিজেকে খুব লাকি মনে করি। তাই আমার কাছে কোনোটাই মানে আমি আলাদা করে বেছে নিতে পারি না। মানে একজন মানুষকে যদি তার সন্তানে 5জন সন্তানের মধ্যে থেকে বেস্ট বেছে নিতে হয় সেটা সে পারবে না। তাই আমারও নিজের কাজের মধ্যে কোনো বেস্ট নেই, মানে লোকের যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটাই আমার বেস্ট আমার মনে একদম হয়। একদম, এটা একদম একটা অভিনেত্রীর মতো কথা, দারুণ। একদমই তাই, লোকের যেটা বেস্ট মনে হয়। আর কঠিন বলতে গেলে সবটাই কঠিন, সবটাই কঠিন, আবার সবটাই সহজ। মানে তুমি যেমন ভাবে ভাববে তেমন ভাবে কাজ করবে, তাই কঠিন সোজা বলে তেমন কিছু নেই। হ্যাঁ, আর সিরিয়ালের নাম মন দিতে চাই, যেটা এখন একেবারে খুব জনপ্রিয়। মানে আমি খুব খারাপ হলেও 30-35টা মেসেজ পেয়েছি যে আজকে তিতির আসছে, আজকে তিতির আসছে, আজকে তিতির আসছে, তিতির কবে আসছে। তার মানে এই জনপ্রিয়তা, এই যে মন দিতে চাই এর যে কাস্টিং, সেটা কিভাবে? আর তারপর একটা ডায়লগ শুনবো আমরা এই সিরিয়াল থেকে। বেশ, মন দিতে চাই আমার যখন প্রথম সিরিয়াল শেষ হয় তারপর আমি বেশ কিছুদিন অপেক্ষা করছিলাম যে একটা ভালো গল্প, একটা অন্যরকম গল্পে আমি কাজ করতে চাই। মানে আমাদের জেনারেলি কি হয়, টাইপ কাস্ট হয়ে যায় একটা সিরিয়াল করার পর, সিমিলার চরিত্র আসতে থাকে। আর আমার ক্ষেত্রেও সেটা হচ্ছিল, সিমিলার চরিত্র আসতে আসতে থাকছিল। তারপর একটা ডিফারেন্ট চরিত্র আসার পর আমার মনে হলো এই গল্পটা আমার আলাদা করে ভীষণ ভালো লেগেছিল। তারপর মন দিতে চাইতে কাজ করা শুরু করা, এবং 1 বছরও হয়ে গেছে আমাদের মন দিতে চাইয়ের। তো 1 বছর ধরে এই তিতির চরিত্রটাকে আমি বাঁধছি, এবং তিতির একটি খুব মানে ঘাটালের একটি মেয়ে, সে ডিজাইনার হতে চায়। তার কিছু স্বপ্ন আছে, তার এমন একটা ছেলের সাথে বিয়ে হয় যে মেয়েদের কাজ করা পছন্দ করে না, কিন্তু তিতির তো কাজ করতে চায়। মানে এই ক্রাইসিসটা মিলিয়ে এবং এই ছেলেটির সাথে মানে সোমরাজের সঙ্গে তিতিরের এই প্রেমটা সবকিছু মিলিয়ে মন দিতে চাই খুব মিষ্টি একটা, খুব অন্যরকম একটা গল্প। তাই আমার মানে এখন সত্যি খুব ভালো লাগছে মন দিতে চাইতে কাজ করে। এবং তাছাড়াও যেটা বলার সেটা হচ্ছে মানুষের ভালোবাসা না পেলে মন দিতে চাই আজকে 1 বছর কমপ্লিট করতে পারতো না। একদম একদম, এটা হিউজ সাকসেস একটা সিরিয়াল, একদম, ধারাবাহিক একদমই বিশেষ তাই। করে। একটা ডায়লগ শুনবো, এই সিরিয়ালের একটা ডায়লগ আমরা শুনবো। অবশ্যই। কোন ডায়লগটা বলবো? এরা আপনারা দেখেন মন দিতে চাই? দেখেন? এই রে, কেউ কিচ্ছু বলছে না, কোনো উত্তর দিচ্ছে। হ্যাঁ, কোন ডায়লগটা বলবো? কি? আমার যেটা ইচ্ছে, আমি তো কতটা 1 বছর ধরে অনেক ডায়লগ বলেছি আমি। আমি আমি সত্যি জানি না আমি কোন ডায়লগটা বলবো, বলুন। বেশ, ডায়লগ বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি কারোর কোনো প্রশ্ন আছে? আজকে তো ও আমাকে প্রচুর প্রশ্ন করেছে, আপনাদের কোনো প্রশ্ন আছে? অ্যাকচুয়ালি ওদের প্রশ্নগুলো আমি সব শেষ করে দিয়েছি, আর বাকি প্রশ্নগুলো আর একটা গান শুনবো তারপর করবো। এখনো স্টক আছে, এত বেশ। প্রশ্ন তুমি বাড়ি যেতে পারবে না আজকে। কারণ তোমাকে পেয়েছে যাকে টিভির পর্দায় রোজ দেখে, আর তাকে সামনাসামনি পেয়েছে। তাই একটি ডায়লগ আর তারপর সরাসরি একটা গান শুনবো আমরা। আচ্ছা, ওই সোমরাজ হিরো, তা হ্যাঁ। ওই নাগরদোলায় এখন সবে নামছে, একটা ছেলে আমাকে ফোন করলো, তো বললো ওকে সোমরাজ ভেবে এখান থেকে ডায়লগটা যদি একটু দিয়ে দাও। আর সোমরাজ ভেবে আর কি ডায়লগটা হোক। নাগরদোলাতে? হ্যাঁ, নাগরদোলা থেকে নাম নেমে গেছে, এখন দেখতে পাবে না তুমি। একটা সোমরাজকে ডেডিকেট করে একটা ডায়লগ। সোমরাজকে ডেডিকেট করে একটা ডায়লগ, একটা গান গিয়ে নিয়ে তারপর বলি। একদম একদম। বেশ, আরেকটা গান গাইছি, আপনারা প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটু তালে তালে হাততালি দেবেন, এবং তারপর আমি ডায়লগ বলছি। মঞ্চে মন দিতে চাই ধারাবাহিকের তিতির, আর এরই সাথে সাথে আমরা এই সংস্কৃতি ও স্বাস্থ্য বেলা আজ সাক্ষী থাকলাম এক অন্যরকম সন্ধে,
যাকে রোজ টিভির পর্দায় দেখেন, সে এই সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার এই মঞ্চে। আমরা তিতিরের আরেকটি গান শুনব। শাশুড়ি মা মালিনী ব্যানার্জিকে একটা ডায়লগ শোনাও, যেভাবে তুমি বলো সেই কায়দায়। ওকে। শাশুড়িমা মালিনী ব্যানার্জি যখন তিতিরা সোমরাজ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তখন শাশুড়িমা মালিনী ব্যানার্জি বলেছিল, তোমার কি মনে হয় তোমার শ্বশুরকে উস্কে তুমি আমাকে বাড়ি থেকে তাড়াবে? তোমাকে আর তোমার স্বামীকে সারা জীবনের মতো ঘর ছাড়া হয়ে যেতে হয়ে গেল, এইবার কি খাবে তিতির? তখন তিতির উত্তর দেয়, আমরা কি খাবো সেইটা আপনার চিন্তা করার দরকার নেই শাশুমা, আপনি আপনার কথা চিন্তা করুন। আজকে আমরা খেলা থেকে আউট হয়ে গেছি ঠিকই, কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে যেদিন আমরা ফিরবো, সেদিন আপনাকে আপনার সিংহাসন থেকে নিচে টেনে নামিয়ে দিলে আপনার কেমন লাগবে? আপনাকে আমি জেলে পাঠাবো, কারণ আপনার সঠিক জায়গা সেটাই। মালিনী ব্যানার্জি খুব শিগগিরই সে জেলে যেতে চলেছে। তিতির হয়তো চেষ্টা এখনো করে চলেছে তিতিরকে, মানে ক্ষণ সময়ের জন্য আমাদের জীবনে ভিলেনরা জয়ী হয়ে যায়, তো সেই পর্যায়টাই এখন চলছে, কিন্তু খুব শিগগিরই মালিনী ব্যানার্জি শাস্তি পেতে চলেছে যত ভুল কাজ করেছে সব কিছুর। তাই আপনারা দেখতে থাকুন, মন দিতে চাই, খুব শিগগিরই মালিনী ব্যানার্জি সব কিছুর শাস্তি পাবে। একদম একদম। এবার সিরিয়াল আর রিল আর রিয়েলের মাঝে আসি। মানে রিল মানে তিতির, এটা তো জানি, আর রিয়েল মানে অরুণিমা।